নয় ডিসেম্বর 1971। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। দীর্ঘ ৯ মাস যুদ্ধ শেষে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এই ডিসেম্বরে। তাই ফেলে আসা সেই ইতিহাস আবারও জাগ্রত হোক তরুণ মনে। 1971 সালের ডিসেম্বর। বিজয়ের ঢেউ তখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। ৯ ডিসেম্বর মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ এই দিনে বাংলাদেশের বহু অঞ্চল পাক হানাদার মুক্ত হয়। এদিন গাইবান্ধা, নেত্রকোনা, খুলনার কপিলমুনি, কুষ্টিয়ার কুমারখালী, কুমিল্লার দাউদকান্দি, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস, গাজীপুরের শ্রীপুর, চট্টগ্রামের হাটহাজারী, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, গফরগাঁও, ত্রিশাল, নারায়ণগঞ্জের ২৫০০ পাকিস্তানি হানাদার কবল থেকে মুক্ত করে মুক্তিবাহিনী। টানা ৪ দিন যুদ্ধের পর অবশেষে মুক্ত হয় খুলনার কপিলমুনি। এর আগে ৫ ডিসেম্বর মুক্তিবাহিনীর দক্ষিণ খুলনার সব ক্যাম্প কমান্ডারদেরকে একত্রিত করে তাদের মতামত ও যুদ্ধের কলাকৌশল নির্ধারণ করে পুনরায় শুরু হয় যুদ্ধ। ৬ ডিসেম্বর রাতে আক্রমণ করা হয় কপিলমুনি রাজাকার ঘাঁটি। এরপর ৭ ও ৮ ডিসেম্বর একটানা যুদ্ধের পর ৯ ডিসেম্বর সকাল ১১টায় ১৫৫ জন রাজাকার কপিলমুনি হাই স্কুল মাঠে মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এদিন নেত্রকোনা শহরের নাগরায় পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর চতুর্মুখী হামলা চালায় মুক্তিবাহিনী। এ সময় মুক্তিবাহিনীর সঙ্গে পাকিস্তানি হানাদার বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। এই যুদ্ধে ৩ জন মুক্তিযোদ্ধা শহীদ হন, কিন্তু মুক্তিবাহিনীর প্রবল আক্রমণের মুখে হানাদার বাহিনী পালিয়ে যায়। এরপর স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় নেত্রকোনায়। ৯ ডিসেম্বরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের অংশগ্রহণ। মুক্তিবাহিনীর সঙ্গে সহযোগিতা করে তারা পাক বাহিনীকে চূড়ান্তভাবে দুর্বল করে দেয়। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ চিরস্মরণীয়, আমাদের ইতিহাস, আমাদের অহংকার। ২৩শে মার্চ আবারও বুকের রক্তে বাংলার শ্যামল প্লাবিত, যেন কোনো সবুজ আভা নেই আর। সকল সবুজে ছোপ ছোপ লাল রক্ত, আর সেই সবুজের বক্ষদীর্ণ রক্তের গোলকে সোনার বাংলার ছবি মুহূর্তে পতাকা হয়ে দোদুল বাতাসে। হাইকোর্ট, সেক্রেটারিয়েট, বিশ্ববিদ্যালয়, ব্যাংক, মুদির দোকানে, বাংলার সকল ভবনে, কুড়ে ঘরে, জনতার হাতে হাতে ৭ কোটি বাঙালির বুকের শনিতে আঁকা উড্ডীন পতাকা। কারফিউ, বেয়োনেট, বুলেট, মেশিন গান, আর কত রক্ত নেবে বলো? সব রক্তধারা এই বাংলার সবুজ পটে বিপুল প্রগাঢ় এক লাল বৃত্ত হয়ে যাচ্ছে, হয়ে যাবে। শত নদ নদী ধৌত উর্বর শ্যামল বাংলা ক্রমে ক্রমে প্রতিরোধে জমাট দুর্জয়, ক্রমে ক্রমে প্রতিরোধে জমাট দুর্জয়। তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে, ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ওরা আছে মাগো হাজার মনের, ওরা আছে মাগো হাজার মনের বিপ্লবী চেতনাতে। ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে।
ওরা গিয়েছিল রাতের আধারে সূর্য আনার জন্য, সারা দেশ জুড়ে রক্ত পদ্ম ফোটালো যে অনন্য। দেখেছে সে ফুল হাজার মানুষ, দেখেছে সে ফুল হাজার মানুষ, বাংলার পথে পথে। ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ওরা এঁকে গেছে সবুজ মাটিতে সজীব প্রাণের স্বপ্ন, দলে দলে ফোটে সে ফুল এবার বিলায় মধুর গন্ধ। দুঃখ করো না মাগো আমার, দুঃখ করো না মাগো আমার, চেয়ে দেখো রাঙা প্রাতে। ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ওরা আছে মাগো হাজার মনের, ওরা আছে মাগো হাজার মনের, বিপ্লবী চেতনাতে। ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। আমাদের দেশে যখন অসহযোগ আন্দোলন হয়, সেই আন্দোলনের সময় প্রথমেই আমরা, যেহেতু আমি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের পটিয়া উপজেলার নেতা ছিলাম, সেই সুবাদে আমাদের এলাকায় প্রতিদিনেই আমরা অসহযোগ আন্দোলনের সময় মিছিল করতাম গ্রামের মানুষকে, শত শত যুবকদের নিয়ে। পরবর্তীতে যখন 27শে মার্চের পর থেকে যখন দেশের পরিস্থিতি অন্যদিকে মোড় নিল, তখন আমার নেতৃত্বে আমরা আমাদের গ্রামের গৈরালা উচ্চ বিদ্যালয় মাঠে যুবকদের নিয়ে, বিভিন্ন গ্রামের যুবকদের নিয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করলাম লাঠি দিয়ে। কারণ এটা করে যাতে যুবকেরা উৎসাহিত হয়। আমরা এই ট্রেনিং বেশ কিছুদিন চালালাম। এখানে চট্টগ্রাম শহর থেকে কিছু বন্ধুরা গেল, ছাত্র ইউনিয়ন নেতারা গেল, এবং একজন ইপিআরের লোক একটা রাইফেল নিয়ে আমাদের ওখানে যোগদান করলো। এই সুবাদে আরও একটা জমজমাট অবস্থা হলো। আপনারা জানেন 16 এপ্রিল আমাদের পটিয়ায় প্রথম পাকিস্তানি সেনাবাহিনী বোমা হামলা করে, আকাশ থেকে বিমান হামলা করে, যে কারণে আমাদের পটিয়া উপজেলার সামনে মসজিদ এবং আশেপাশে এলাকায় ব্যাপক ক্ষতি হয় এবং বহু মানুষ মারা গিয়েছিল। কারণ ছিল যে এই চট্টগ্রাম শহর থেকে আমাদের সেনাবাহিনীর লোকেরা পটিয়ায় গিয়ে আশ্রয় গ্রহণ করেছিল। পটিয়া কলেজে বিভিন্ন এলাকায় এই খবর পাকিস্তানি গোয়েন্দা বাহিনী পাওয়ার কারণেই তারা এইখানে অতর্কিত হামলা করে এবং আমাদের ব্যাপক ক্ষতি করে। এই কারণে আমরা আমাদের নেতৃবৃন্দ, কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দের কাছ থেকে খবর আসলো যে আপনাদের ট্রেনিং এখানে বন্ধ করেন। আমরা ট্রেনিং বন্ধ করে দিলাম। বোয়ালখালীতে আসার পরে একদিন পরে আমরা গোপালপাড়া নামক এক জায়গায় আমাদের শেল্টারের ব্যবস্থা হয়েছিল, সেখানে গেলাম। যাওয়ার পরে আমরা সকাল ভোরে জানলাম যে আমাদের পাকিস্তানি সেনাবাহিনী ঘিরে ফেলছে। আমাদের আর নাস্তা পানি উপোস, নাস্তা পানি খাওয়া বাদ দিয়ে আমরা সবাই
অ্যাম্বুশে আমাদের লিডারের কমরেড মোহাম্মদ শাহ আলমের নির্দেশে আমরা ওই একটা যেটা অ্যাপ্রোচিং রোড ছিল আর্মির, সেই অ্যাপ্রোচিং রোডের মধ্যে আমরা অ্যাম্বুশ নিলাম। চট্টগ্রামে পাক বাহিনী আত্মসমর্পণ করে আমাদের হাতে। আমরা যখন জানলাম যে চট্টগ্রামের মানে হাইওয়ে রোড দিয়ে কক্সবাজার চট্টগ্রামের অস্ত্রশস্ত্র বহন করা হয়, সে কারণে আমরা চিন্তা করলাম যে এই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করতে হবে। এই কারণে আমরা প্রথমে সিদ্ধান্ত নিলাম যে পটিয়া যে ইন্দ্রফল আছে বিশাল ফল, সেই বিশাল ফলে পাক বাহিনীর অবস্থান ছিল, আমরা ফলটা দখল করে এটা ধ্বংস করে দেওয়ার জন্য পরিকল্পনা করলাম। 18ই নভেম্বর সেখানে আমাদের সাথে ভয়াবহ যুদ্ধ হলো। যুদ্ধের পরে পাক বাহিনী পরাজিত হয়ে তারা পালিয়ে গেল এবং আমরা সেই ব্রিজটা সম্পূর্ণ ধ্বংস করে পানির ভেতর তলিয়ে দিছি। এইপরে সেদিন থেকে আর মানে পাক বাহিনী চলাচল করতে পারে নাই। সেই 9 ডিসেম্বর যে তারা যখন অসহায় অবস্থা হয়ে পড়ে গেল পাকিস্তানি সেনা হানাদার বাহিনী, তখন ওই যে পটিয়া যে ছিল এই যে ওয়াহাবি মাদ্রাসা, সেই ওয়াহাবি মাদ্রাসা মোহতামিম সাহেব জানালেন যে আমাদের গোয়েন্দা দিয়ে যে আপনার সেনাবাহিনী আপনাদের কাছে আত্মসমর্পণ করতে চায় এই যে দলঘাটা স্টেশনে গিয়ে মানে গিয়ে। তো আমরা দেখলাম যে যেখানে বলছে সেখানে যাই নাই। পরে শুনলাম যে সেরা ইয়েতে টাউনের দিকে আসছে। আমরা গরিলা টেকে গিয়ে অবস্থান নিলাম। আমাদের পুরো বাহিনী মানে প্রায় 2 কিলোমিটার ব্যাপী ইয়ে করলো। ওখানে করার পরে সেখানে দীর্ঘক্ষণ আমাদের প্রায় 65টি ট্রাকে যে আর্মিরা ছিল তাদের সাথে দীর্ঘক্ষণ লড়াই হলো সারাদিন ব্যাপী। বিকেলবেলা তাদের 14-15-16 জন মারা যাওয়ার পরে আমাদের হাতে আত্মসমর্পণ করার জন্য সবাই প্রস্তুত হলো। আত্মসমর্পণ করার পরে প্রায় 50-60 হাজার মানুষ বিভিন্ন গ্রাম থেকে এসে এই রাজাকার আল-বদর আল-শাম সেনাবাহিনীর লোকদেরকে ধরে নিয়ে আমাদের পাহাড়ের ক্যাম্পের মধ্যে নিয়ে গেছিল। মূলত 9ই ডিসেম্বর চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বাধীন হয়ে যায়।